তোমাদের আর কেউ কি আসবে নাকি আমি শুরু করব? অরিত্র। আর একজন মনে হয় আসতেছে। আচ্ছা, তাহলে আমি আর 2 মিনিট ওয়েট করি। নাকি আর কি আসছে? আচ্ছা, চলে আসছে সম্ভবত নাকি? জি, চলে আচ্ছা। এসেছে। তো তোমাদের আজকে চ্যাপ্টার হচ্ছে টার্নিং ইফেক্ট অফ ফোর্স। টার্নিং ইফেক্ট অফ ফোর্স নিয়ে স্কুলে কি কি পড়িয়েছে একজন আমাকে বলতে পারো? তো বলতে পারো স্কুলে কি পড়িয়েছে? আমাদেরকে সাম দিয়েছিল আর কি, সাম ক্লকওয়াইজ দিয়ে? অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এই চ্যাপ্টার তোমাদের স্কুলে পড়ানো শেষ, তাই তো? আর ডিসকাস করবে না এই চ্যাপ্টার নিয়ে, এরকম? আমি লাস্ট ক্লাস পরীক্ষার আগে আরেকটা এক্সট্রা অ্যাবসেন্ট ক্লাস ছিলাম আছে, তো। হয়তো বা হবে, আরো কিছু হয়তো বা পড়াবে। আচ্ছা, ঠিক আছে, তোমরা একটু ক্যামেরা অন করো সবাই। আমি শুরু করছি এখনই। আচ্ছা, তো প্রথমত আমরা দেখবো যে টার্নিং ইফেক্ট অফ ফোর্স বলতে আমরা কি বুঝি। টার্নিং ইফেক্ট আমরা নাম শুনে বুঝতে পারছি যে একটা ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্ট রোটেট করবে। ঠিক আছে, যে ফোর্সের হচ্ছে কোনো একটা অবজেক্টকে রোটেট করানোর যে টেন্ডেন্সি, দ্যাট ইজ টার্নিং ইফেক্ট। এখন ধরো অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করলেই কি অবজেক্ট ঘুরে যাবে? ধরো আমরা একটা ব্লক নিলাম, একটা ব্লক আছে। এখন এই ব্লকের এইটা হচ্ছে ধরো সেন্টার। এখন আমি যদি অ্যালং দিস ডিরেকশন একটা ফোর্স অ্যাপ্লাই করি এই পজিশন থেকে, সেন্টার থেকে এই পজিশনে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে অবজেক্টটা কি ঘুরবে? কখনোই ঘুরবে না, তাই না? অবজেক্টটা এই ডিরেকশনে শিফট করবে। আবার আমি যদি ঠিক উল্টা দিকে এইদিকে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলেও অবজেক্টটা ঘুরবে না। তার মানে হচ্ছে অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করলেই অবজেক্টটা ঘুরবে না। কোথায় ফোর্স অ্যাপ্লাই করতে হবে এবং কোথায় ফোর্স অ্যাপ্লাই করলে কতটুকু ঘুরবে, এটাই হচ্ছে আমাদের টার্নিং ইফেক্ট অফ ফোর্সের মেইন ডিসকাশনের ব্যাপার। ঠিক আছে, তো এখন ধরো যে এই অবজেক্টটা এখানে, আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। তো এই অবজেক্টের উপরে আমি যদি মিডলে ফোর্স অ্যাপ্লাই না করে আমি যদি কোনো একটা এন্ডে ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, কোনো একটা এন্ডে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন কি অবজেক্টটা ঘুরবে? হ্যাঁ, ঘুরতে পারে। আবার ধরো, হ্যাঁ, এখন আমি যদি ধরো এই এন্ডে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, সেম অ্যামাউন্ট অফ ফোর্স আদার এন্ডে আরেকটা অ্যাপ্লাই করলাম, তাহলে কি অবজেক্টটা ঘুরবে? না, ঘুরবে না। নো স্যার। তার মানে হচ্ছে অবজেক্টটা ঘোরার জন্য আমি কোন দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করছি, কোন পজিশনে ফোর্স অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোথায় ফোর্স অ্যাপ্লাই করলে কতটুকু ঘুরবে বা কি। যাই হোক, তো এটা হচ্ছে জাস্ট একটু বোঝানোর জন্য বললাম যে যে কোনো অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করলেই ঘুরবে না। ফোর্স অ্যাপ্লাই করার নির্দিষ্ট কিছু মেজারমেন্ট থাকতে পারে। ঠিক আছে, সো ওই কন্ডিশন গুলো ফুলফিল করে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি সেক্ষেত্রে অবজেক্টটা ঘুরবে, আদারওয়াইজ অবজেক্টটা ঘুরবে না। এখন ধরো কোনো একটা অবজেক্ট ঘোরার জন্য অবশ্যই করে একটা ফিক্সড পয়েন্ট থাকতে হবে, একটা পিভট থাকতে হবে যেটা রেসপেক্টে অবজেক্টটা ঘুরবে। ঠিক আছে, নরমালি স্পেসের উপরে যদি তুমি একটা অবজেক্টকে ফোর্স অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অবজেক্টটা ঘুরবে না, অবজেক্টটা সরে যাবে। সো অবজেক্ট রোটেট করার জন্য বা অবজেক্ট ঘোরার জন্য একটা ফিক্সড পয়েন্ট থাকতে হবে যেটাকে আমরা বলতে পারি পিভট বা অ্যাক্সেল এন্ড সো অন।
তো মনে করো আমার এখানে এটা হচ্ছে একটা পিভট, এই পিভটের উপরে একটা অবজেক্ট আছে, একটা ধরো একটা একটা ইউনিফর্ম রড আছে, ঠিক আছে। তো এখন এই রডের উপরে আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করব। তো আমি এখানে এই ডিরেকশনে এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ F1। এই ডিরেকশনে, বাবা গো টু মমি প্লিজ। আচ্ছা, আমি এই পয়েন্ট থেকে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করলাম, দ্যাট ইজ F2, ঠিক আছে। দুইটা ফোর্স ডিফারেন্ট। এখন আমরা যদি চিন্তা করি যে F1 ফোর্সটা আমি কতটা ডিস্টেন্সে অ্যাপ্লাই করেছি, আমি এই যে দেখো অলওয়েজ আমরা পিভট থেকে ডিস্টেন্স কনসিডার করব। সো পিভট থেকে যে এতটুকু ডিস্টেন্সে আমরা F1 ফোর্সটা অ্যাপ্লাই করেছি, আমি ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে D1। একইভাবে আমার F2 ফোর্সটা কতটা ডিস্টেন্সে অ্যাপ্লাই করেছি, এতটা ডিস্টেন্সে, আমি ধরে নিলাম এই ডিস্টেন্সটুকু হচ্ছে D2, ঠিক আছে। তাহলে এখন আমরা বলতে পারি যে আমার এইখানে দুইটা ফোর্স আছে, F1 এবং F2। তো F1 ফোর্সটা মনে করো F2 ফোর্সটাকে আমি ইগনোর করছি, আমি ইনিশিয়ালি F2 ফোর্সটাকে ইগনোর করছি। তাহলে F1 ফোর্স কি করবে, অবজেক্টটাকে রোটেট করাবে, ঠিক আছে। তো অবজেক্টটাকে কোন ডিরেকশনে রোটেট করাবে বলো তো? F1 ফোর্স আমার এই যে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ডিরেকশন, গুড। তাহলে আমরা বলতে পারি আমার F1 ফোর্সটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে এটাকে রোটেট করাবে। আবার F2 ফোর্সটা কোন দিকে রোটেট করাবে যদি আমরা F1টাকে ইগনোর করি? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আমরা বলতে পারি যে আমাদের রোটেশন দুই রকম হতে পারে, হবে হয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, দুইটার কোনো একটা হবে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে জাস্ট ফোর্স দিয়ে বুঝলাম যে আমাদের রোটেশন অনলি দুই রকম, হয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। দ্যাট মিনস আমার মোমেন্ট দুই রকম হবে, হয় ক্লকওয়াইজ মোমেন্ট হবে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে। তো এখন আমরা এখান থেকে জাস্ট টাইপ বুঝতে পারলাম, এখন আমরা মোমেন্টের মেজারমেন্টটা কিভাবে করব, ঠিক আছে। সো মোমেন্টের মেজারমেন্ট করার জন্য মনে রাখতে হবে যে মোমেন্ট মানে হচ্ছে টার্নিং ইফেক্ট অফ ফোর্স, যে আমি কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্টটা কতটা ফাস্টার বা কতটুকু ঘুরবে, দ্যাট ইজ মোমেন্ট অর টার্নিং ইফেক্ট অফ ফোর্স। এখন মনে করো যে আমার এটা হচ্ছে একটা এক্সেল, এখান থেকে একটা দরজা আছে, এটা হচ্ছে জাস্ট একটা তোমার বাসার দরজা, ঠিক আছে, জাস্ট আমি উপর থেকে দেখছি। এখন মনে করো এই পয়েন্টের রেসপেক্টে এই ডোর এটা হচ্ছে ঘুরবে, যখন তুমি ক্লোজ করবা বা ওপেন করবা তখন এই দিকে আর এই দিকে এটা ঘুরবে। এখন মনে করো কেউ যদি একেবারে এক্সেলের উপরেই ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে কি এই ডোরটা ওপেন করা পসিবল? না। যদি একটু দূরে সরে এসে ফোর্স অ্যাপ্লাই করে তাহলে পারবে, পারবে, কিন্তু ফোর্স বেশি লাগবে। ফোর্স বেশি লাগবে। আমি যদি আরেকটু দূরে যাই তাহলে আমার ফোর্সের অ্যামাউন্টটা আরো কমে যাবে। এবং আমরা বলতে পারি যে একেবারে মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ওপেন করা যাবে কখন, যখন আমরা একেবারে এন্ডে ফোর্সটা অ্যাপ্লাই করব, তাই না? নুরেন নুসাইবা, তুমি কি আছো? নুরেন নুসাইবা, Yes, sir. Yes, sir. ক্যামেরা অন করো। তারপর হচ্ছে অরিত্র সাহা, তুমি আছো? জি আছি আমি। ও, তোমার চেহারা দেখতে পাচ্ছি না, তোমার এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, লন্ডন ব্রিজ মেবি। ও আচ্ছা, ঠিক করছি। আচ্ছা, দেখ এরপরে আছে কে, রবি প্রিয়া কবির, তুমি আছো? আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে এই ডোরটা ওপেন করার জন্য ফোর্সটা এক্সেল থেকে যতটা দূরে অ্যাপ্লাই করব তত কম ফোর্স দিয়ে হচ্ছে আমি আমার কাজটা করতে পারবো। তার মানে হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমার টার্নিং ইফেক্ট এটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। আমার পয়েন্ট অফ রোটেশন থেকে, মানে যেই পয়েন্টের রেসপেক্টে অবজেক্টটা রোটেট করবে ওই পয়েন্ট থেকে যতটা ডিস্টেন্সে আমি ফোর্স অ্যাপ্লাই করব তার উপর ডিপেন্ড করবে টার্নিং ইফেক্ট। যত ডিস্টেন্স ইনক্রিজ করব টার্নিং ইফেক্টটা তত বেড়ে যাবে, দ্যাট মিনস আমি তত ইজিলি ডোরটা ওপেন করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা গেল একটা পয়েন্ট যে আমরা
ডিস্টেন্স ইনক্রিজ করলে টার্নিং ইফেক্ট ইনক্রিজ করবে। এবার আরেকটা পয়েন্টে আসো। মনে করো এটা হচ্ছে দৌড়, তুমি এই পয়েন্টে এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলা, তাহলে কি ডোর ওপেন হবে? না, ওপেন হবে না। এখন তুমি কি করলা, তুমি আস্তে আস্তে ডিরেকশনটা চেঞ্জ করলা, এবার এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলা, এখন কি ডোর ওপেন হওয়ার চান্স আছে? জি, চান্স আছে। তার মানে হচ্ছে যে আমার এখানে ডিরেকশনটা ইম্পর্টেন্ট। তো এখানে তোমাদের ও লেভেলে ডিরেকশনের অতটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কেউ ইউজ করে না, জাস্ট এতটুকু বোঝানোর জন্য যথেষ্ট যে আমার এখানে ডিরেকশনটা ইম্পর্টেন্ট। তুমি যে কোনো ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলে এখানে টার্নিং ইফেক্ট পাওয়া যাবে না, ঠিক আছে? এখন দেখো, আমি দেখলাম যে এই সিচুয়েশনে আমার একেবারেই টার্নিং ইফেক্ট পাচ্ছি না, দ্যাট মিন্স ডোর ওপেন হচ্ছে না। বাট এই সিচুয়েশনে ডোর ওপেন হবে, কিন্তু ফোর্সের পরিমাণটা বেশি লাগবে। বাট আমি যদি এই সেম পজিশনে আমি এভাবে ভার্টিক্যালি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? এইখানে যে পরিমাণ ফোর্স লাগতো তার থেকে এইখানে ফোর্স কম লাগবে, তাই না ফাইয়াজ? একটু রিপিট করবেন? হ্যাঁ বলছি, মনে করো দিস ইজ পজিশন 1 এন্ড দিস ইজ পজিশন 2। বলছি আমার পজিশন 1 এ আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি অ্যাঙ্গেল করে, আর পজিশন 2 তে ফোর্সটা অ্যাপ্লাই করেছি এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার, বাট দুইটা ফোর্সই আমি এই সেম পয়েন্টে অ্যাপ্লাই করছি, এই পয়েন্টে। তাহলে আমার কোন পয়েন্টে বেশি ফোর্স লাগবে ডোর ওপেন করার জন্য, 1 পজিশনে নাকি পজিশন 2 তে? 2, 2 তে বেশি ফোর্স লাগবে। দেখো আমি তোমাদের, তোমরা ইয়ে পড়েছো না, ভেক্টর পড়েছো না? হ্যাঁ পড়েছি। জি, ভেক্টরে কম্পোনেন্ট পড়েছো? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, দেখো দুইটা কম্পোনেন্ট অ্যাড হয়ে একটা রেজাল্টেন্ট হয়, একইভাবে একটা রেজাল্টেন্টকেও দুইটা কম্পোনেন্টে রিজলভ করা যায়। তাহলে কম্পোনেন্ট বড় নাকি রেজাল্টেন্ট বড়? এটা ডিপেন্ড করে অ্যাঙ্গেলের উপর, যে আমি কতটা অ্যাঙ্গেলে আমি কম্পোনেন্ট নিচ্ছি। তো এখানে ব্যাপারটা হলো যে আমি যদি এই ডোরটাকে ওপেন করতে চাই, তাহলে অলওয়েজ এই যে ডিস্টেন্সটা আছে, দেখো এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের সাথে ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকতে হবে, ঠিক আছে? মানে ডিস্টেন্সের সাথে ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যদি থাকে, তাহলে এখানে টার্নিং ইফেক্ট পাওয়া যাবে, ডোর ওপেন হবে। এখন দেখো, যখন আমি অ্যাঙ্গেল করে, আমি যখন এখানে অ্যাঙ্গেল করে ফোর্স অ্যাপ্লাই করছি, এই যে এই পজিশনটাতে, এইখানে আমি যখন অ্যাঙ্গেল করে ফোর্স অ্যাপ্লাই করছি, তখন কিন্তু পুরো ফোর্সটা ডিস্টেন্সের পারপেন্ডিকুলার ডিরেকশনে নাই। বাট আমি যখন এই যে সেকেন্ড পজিশন থেকে যখন ফোর্স অ্যাপ্লাই করছি, তখন কিন্তু পুরো ফোর্সটাই ডিস্টেন্সের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। ফাইয়াজ বুঝতে পারছো এবার? জি, তাহলে সেকেন্ড পজিশনে আমি দেখলাম যে আমি যতটা ফোর্স দিচ্ছি পুরোটাই ডিস্টেন্সের সাথে পারপেন্ডিকুলার, দ্যাটস ওয়াই সেকেন্ড পজিশনে আমার টার্নিং ইফেক্ট বেশি পাওয়া যাবে, ঠিক আছে? আর ফার্স্ট পজিশনে যেহেতু আমি অ্যাঙ্গেল করে দিছি, সো আমার ফোর্সের এইদিকে ধরো ফোর্স আছে, এইদিকে একটা ফোর্সের কম্পোনেন্ট থাকবে, এইদিকে একটা ফোর্সের কম্পোনেন্ট থাকবে। সো এইদিকে যে কম্পোনেন্ট এর জন্য কোনো টার্নিং ইফেক্ট থাকবে না, আর এইদিকে যে কম্পোনেন্ট এটার জন্য একটা টার্নিং ইফেক্ট থাকবে। বোঝা গেছে? দ্যাটস ওয়াই যখন আমরা অ্যাঙ্গেল করে ফোর্সটা অ্যাপ্লাই করব, তখন আমার টার্নিং ইফেক্ট খুবই কম থাকবে। আর যখন আমরা এক্স্যাক্টলি ডিস্টেন্সের সাথে পারপেন্ডিকুলারলি ফোর্সটা অ্যাপ্লাই করব, তখন আমার টার্নিং ইফেক্ট ম্যাক্সিমাম থাকবে। সো এগুলো হচ্ছে মোটামুটি টার্নিং ইফেক্টের বেসিক। তাহলে এবার আমরা বলতে পারি টার্নিং ইফেক্ট কি? টার্নিং ইফেক্ট অফ ফোর্স হচ্ছে যে ফোর্স এবং পিভট থেকে লাইন অফ অ্যাকশন অফ ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্সের প্রোডাক্ট। এবার আমি একটা ফ্রেজ ডায়াগ্রাম ড্র করি। ধরো দিস ইজ পিভট, দিস ইজ আ মেটাল রড ফর এক্সাম্পল। তো আমরা এখানে কি করলাম, আমরা এই ডিরেকশনে এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, দিস ইজ পিভট। আমরা কি করব, টার্নিং ইফেক্ট অফ ফোর্স ক্যালকুলেট করব। তাহলে টার্নিং ইফেক্ট অফ ফোর্স মানে হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পিভট টু দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। লাইন অফ অ্যাকশন অফ ফোর্স কথাটার মানে হলো
যেই লাইন বরাবর আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি, দ্যাট মিন্স এখানে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স হচ্ছে এই লাইনটা, এই ডিরেকশনে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি। তাহলে দেখো পিভট থেকে যদি আমি ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স পেতে চাই তাহলে আমি কি করব, আমার এই পয়েন্ট থেকে এখানে আমি এই ডিসটেন্সটা নেব। দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স ডি। ঠিক আছে, সো যখন আমি ফোর্স অ্যাপ্লাই করছি এইভাবে, তখন আমাকে এই ডিসটেন্সটাই আমাকে কনসিডার করতে হবে আমার মোমেন্ট ক্যালকুলেশনের জন্য। সো আমরা এখান থেকে বলতে পারি যে আমার এই সিচুয়েশনে এফ ডি দিস ইকুয়াল টু হচ্ছে আমার মোমেন্ট। বুঝতে পারছো ফাইয়াজ? জি। তাহলে আমরা কোন পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করেছি এবং আমার কতটা অ্যাঙ্গেলে ফোর্স অ্যাপ্লাই করেছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু ক্যালকুলেট দ্য মোমেন্ট। যদি আমরা এখানে এটাকে বললাম ধরো F1, এটাকে বললাম হচ্ছে D1, আমি যদি সেম পয়েন্টে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করি বাট সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, দ্যাট ইজ F2, তাহলে আমার F2 এর জন্য যদি আমরা মোমেন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে কোন ডিসটেন্সটা নিতে হবে, আমাকে তখন এই ডিসটেন্সটা নিতে হবে। সো F1 ফোর্সের জন্য ডিসটেন্স হচ্ছে আমার এইটা, আর F2 ফোর্সের জন্য ডিসটেন্স হচ্ছে আমার এই D2। সো আমরা অলওয়েজ মনে রাখবো যে মোমেন্ট মানে হচ্ছে পিভট থেকে ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স এবং ফোর্স, এই দুইটার প্রোডাক্ট। তার মানে ফোর্স এবং পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পিভট টু দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, দ্যাট ইজ মোমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের মোমেন্টের ডিসকাশন গেল। এবার আমরা আসি প্রিন্সিপাল অফ মোমেন্ট। আচ্ছা, তোমরা এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? নুরেন, নুসাইবা? ইয়েস স্যার। আচ্ছা, কোনো কনফিউশন থাকলে বলবা, আমি রিপিট করব। আচ্ছা, এবার আসো আমরা এখান থেকে প্রিন্সিপাল অফ মোমেন্ট দেখব। তো প্রিন্সিপাল অফ মোমেন্ট মানে হচ্ছে, আচ্ছা তার আগে বলে নিই প্রিন্সিপাল অফ মোমেন্ট কখন অ্যাপ্লাই করা যায়। প্রিন্সিপাল অফ মোমেন্ট অ্যাপ্লাই করা যায় যখন একটা অবজেক্ট ইকুইলিব্রিয়ামে থাকবে। ইকুইলিব্রিয়াম মানে কি? অবজেক্টটা স্টেবল আছে, ঘুরছে না, মুভ করছে না, দ্যাট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম। তো একটা অবজেক্ট যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন অবজেক্টের উপর আমরা প্রিন্সিপাল অফ মোমেন্ট অ্যাপ্লাই করতে পারবো। তো ধরো আমার এখানে পিভট আছে, এখানে আমার একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপরে আমার মাল্টিপল ফোর্স আছে। মাল্টিপল ফোর্স মানে ধরো এখানে একটা ফোর্স আছে F1, এখানে একটা ফোর্স আছে ধরো F2, এখানে আরেকটা ফোর্স আছে F3। ঠিক আছে, তাহলে এখানে আমার প্রত্যেকটা ফোর্সের জন্যই কি একটা মোমেন্ট ক্রিয়েট হবে। তো আমি যদি এখান থেকে F1 ফোর্সের জন্য মোমেন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে আমি এখান থেকে এই ডিসটেন্সটুকু নেব। যদি আমি F2 ফোর্সের জন্য মোমেন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে আমি এই ডিসটেন্সটুকু নেব। আমি যদি F3 ফোর্সের জন্য মোমেন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে উপরের এই ডিসটেন্সটুকু নিতে হবে। দিস ইজ D3। ঠিক আছে, এখন আমি যদি বলি যে আমার এই সিস্টেমটাতে কয়টা মোমেন্ট আছে, টোটাল 3টা মোমেন্ট আছে। সো আমার ক্লকওয়াইজ মোমেন্ট কয়টা আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কয়টা আছে? তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার F1 ফোর্সের জন্য অবজেক্ট কোন ডিরেকশনে রোটেট করবে। নাজিফা বলো তো। জি স্যার। বলছি F1 ফোর্সের জন্য আমার এই অবজেক্টটা কোন ডিরেকশনে রোটেট করবে? ক্লকওয়াইজ রোটেট ক্লকওয়াইজ, করবে না ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার? ক্লকওয়াইজ রোটেট করবে না। দেখো এই পিভটের রেসপেক্টে চিন্তা করো, অ্যান্টি ক্লকওয়াইজ। F1 ফোর্সের জন্য, দিস ইজ F1 ফোর্সের জন্য হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, আর F2 এবং F3 এই দুইটার জন্যই হচ্ছে ক্লকওয়াইজ। নাজিফা ক্লিয়ার? জি স্যার, বুঝেছি। আচ্ছা,
এখন তাহলে আমার F1 এর জন্য পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, F2 এবং F3 দুইটার জন্যই আমি পাচ্ছি ক্লকওয়াইজ। তাহলে যদি আমি বলি যে আমার এখানে এই অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে কি? তার মানে হচ্ছে আমার এখানে ক্লকওয়াইজ মোমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অবশ্যই ইকুয়াল থাকতে হবে। তার মানে যতটা ক্লকওয়াইজ ডিরেকশনে টার্নিং ইফেক্ট থাকবে, সেম অ্যামাউন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেও টার্নিং ইফেক্ট থাকবে। সো তখন কি করবে, একটা মোমেন্ট বা একটা টার্নিং ইফেক্ট আরেকটা টার্নিং ইফেক্টকে ক্যান্সেল আউট করে দিবে। দ্যাটস ওয়াই আমার অবজেক্টটা তখন ইকুইলিব্রিয়ামে থাকবে। সো দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ মোমেন্ট। সো আমরা বলতে পারি যে যদি একটা অবজেক্ট ইকুইলিব্রিয়ামে থাকে তখন sum of clockwise moment is equal to the sum of anti-clockwise moment. বাট এখানে একটা কন্ডিশন হচ্ছে যে আমার এই মোমেন্টটা সেম পয়েন্টের রেসপেক্টে ক্যালকুলেট করতে হবে। বাবা প্লিজ গো টু মমি, জাস্ট আ মিনিট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের প্রিন্সিপাল অফ মোমেন্ট হচ্ছে যে কোনো একটা পিভটের রেসপেক্টে ক্লকওয়াইজ মোমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অবশ্যই করে ইকুয়াল হবে। সো আমরা এখান থেকে যদি বলি যে আমার এখানে টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে একটাই F1, সরি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে আমার F1 D1 এবং টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে কত F2 D2 প্লাস F3 D3। সো এরকম যত খুশি হতে পারে। সো আমাকে কি করতে হবে, যদি আমরা বলি যে হ্যাঁ আমার এখানে অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে আছে, তখন আমাদের যতগুলো ক্লকওয়াইজ মুভমেন্ট আছে সবগুলো নিতে হবে, যতগুলো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে সবগুলো নিতে হবে। দেন জাস্ট মাঝখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে দিলাম। দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট এট ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। আচ্ছা, এখন টার্নিং ইফেক্ট অফ ফোর্স এতটুকু বুঝলে আর কোনো কিছু দরকার নেই। এখন তুমি যদি কিছু প্রবলেম সলভ করতে পারো তাহলে তোমার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি দেখি তোমাদের জন্য একটা প্রবলেম দেই।
তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কিছু এমসিকিউ আছে, আমরা এখন এই এমসিকিউ গুলো সলভ করব। ধরো এখানে এই কোশ্চেনটা দেখো, বলেছে উডেন ট্র্যাপ ডোর ইজ হিঞ্জড along one side and when closed it's supported on the other side by legs. আমরা এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, when the trapdoor is closed, the legs exert an upward force 15 Newton on the trapdoor. The gravitational field strength is 10 Newton per kg. What is the mass of the trapdoor? তাহলে দেখো আমরা এখান থেকে একটু প্রবলেমটা দেখি যে আমাদের ইনফরমেশন কি কি আছে। এখানে হচ্ছে হিঞ্জ আছে, হিঞ্জ মানে হচ্ছে অ্যাক্সেল বা পিভট কনসিডার করতে পারো। এই পয়েন্টের রেসপেক্টে হচ্ছে আমার এই ডোরটা ক্লোজ আর ওপেন হবে, আর এখানে হচ্ছে একটা লেজের উপর এটাকে সাপোর্ট দেওয়া আছে। এখন এখানে আমার কয়টা ফোর্স আছে? দুইটা ফোর্স আছে। একটা ফোর্স হচ্ছে ডোরের ওয়েট। আমরা জানি যে কোনো একটা অবজেক্টের ওয়েট অলওয়েজ কোন পয়েন্ট দিয়ে অ্যাক্টিভ হয়? তার সেন্টার অফ মাস দিয়ে। সেন্টার অফ গ্র্যাভিটি। হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস। ঠিক আছে, আমার এখানে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে আমার এটার ওয়েটটা কাজ করতেছে, এবং সেটা আমার পিভট থেকে কতটা ডিস্টেন্সে আছে? 30 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে। ঠিক আছে, আর আমার এখানে যে ট্র্যাপডোরটা যে সাপোর্ট দিয়ে আছে লেজ, এখান থেকে একটা 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যেটা হলো আপওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, সো এই 15 নিউটন ফোর্সের জন্য ডোর কোন ডিরেকশনে রোটেট করবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বলো তো? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। এখন যেহেতু এটা স্টেবল অবস্থায় আছে, তার মানে ডেফিনেটলি এটা ইকুইলিব্রিয়ামে আছে। সো ইকুইলিব্রিয়ামে থাকলে কি হবে? আমার টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাই না? জি। এখন তাহলে আমাকে বের করতে হবে ওয়েট কত। সো আমরা একটু আগেই দেখে আসছি যে আমাদের টার্নিং ইফেক্ট অফ ফোর্সের কন্ডিশন, সরি, প্রিন্সিপাল অফ মোমেন্ট হচ্ছে যে আমার ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। সো আমার এখানে ক্লকওয়াইজ মোমেন্ট কোথা থেকে আসছে? ওয়েট অফ দ্য ট্র্যাপডোরের জন্য। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসছে লেজের ফোর্সের জন্য। সো আমরা এখান থেকে সিম্পলি দেখতে পারি যে আমার ফোর্স অ্যাপ্লাই 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 60 সেন্টিমিটার ডিস্টেন্সে, আর ওয়েট অ্যাক্টিভ হচ্ছে 30 সেন্টিমিটার ডিস্টেন্সে। সো আমরা জাস্ট এটা ডিটেইল ক্যালকুলেশন না করে এটা মুখে মুখেই তুমি বলে দিতে পারবে যে আমার 15 নিউটন ফোর্স এটা ডাবল ডিস্টেন্সে আছে, আর ওয়েট অর্ধেক ডিস্টেন্সে আছে। সো যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে আছে, সো ডেফিনেটলি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল হতে হবে। সো আমার 60 সেন্টিমিটারে যদি আমার 15 নিউটন ফোর্স থাকে, তাহলে ডেফিনেটলি 30 সেন্টিমিটারে এই 15 এর ডাবল ফোর্স থাকবে, তাই না? তাহলে 30 সেন্টিমিটারে ফোর্স আছে কত? তাহলে 30 নিউটন। ঠিক আছে, আমার ডিস্টেন্স কমে গেলে ফোর্স ডেফিনেটলি বেড়ে যেতে হবে। সো যেহেতু ডিস্টেন্স অর্ধেক, সো ডেফিনেটলি ফোর্স হয়ে যাবে ডাবল। সো আমার ওয়েট অফ দ্য ট্র্যাপ ডোর সেটা হবে তাহলে কত? 30 নিউটন। এতটুকু কি বুঝতে পারছো নুরেন? No sir, can you explain again this part? আচ্ছা, It is আমি 30 আবার বলছি। Newton. হ্যাঁ দেখো, আমরা এই কোশ্চেনটা একটু দেখে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, দেন আমি আমার ট্যাবে চলে যাই, ওইখানে আমি ক্যালকুলেশন করি। নিয়েছি স্যার। আচ্ছা, তো দেখো এইখানে ছিল আমার হিঞ্জ, এটা হচ্ছে ডোর, এখানে আছে লেজ, এখানে আছে ওয়েট। তাহলে এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এইখান থেকে এই ওয়েটের ডিস্টেন্স কত? 30 সেন্টিমিটার।
এখান থেকে আবার এই যে আপওয়ার্ড ফোর্স 15 নিউটন, এর ডিসটেন্স কত? 30 meters. 30 সেন্টিমিটার। তাহলে দেখো, আমি যদি বলি যে আমার ওয়েটের ডিসটেন্স হচ্ছে 30 আর 15 নিউটন ফোর্সের ডিসটেন্স কত? 60। কারণ ডিসটেন্স অলওয়েজ আমরা পয়েন্ট অফ রোটেশন থেকে চিন্তা করব, যে পয়েন্টের রেসপেক্ট এটা রোটেট করবে ওই পয়েন্টের থেকে আমরা অলওয়েজ ডিসটেন্স চিন্তা করব। তাহলে 15 নিউটন ফোর্স এটা ইফেক্টিভ হচ্ছে 60 সেন্টিমিটার ডিসটেন্সে, 30 প্লাস 30, আর ওয়েট এটা ইফেক্টিভ হচ্ছে 30 সেন্টিমিটার ডিসটেন্সে। তাহলে আমরা যদি বলি এখানে 15 ইন্টু 60, দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, আর যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে আছে সো 30 ইন্টু ডব্লিউ, দিস ইজ ক্লকওয়াইজ মোমেন্ট। নুসাইবা এবার ক্লিয়ার? Yes, sir. তাহলে এবার দেখো এখানে এক জায়গায় ডিসটেন্স হলো 60 আর এক জায়গায় ডিসটেন্স হলো 30, তাহলে এইখানে কি আমার ডিসটেন্স অর্ধেক না? আর যেহেতু আমার লেফট সাইড রাইট সাইড অবশ্যই ইকুয়াল হতে হবে, তাহলে আমার এইদিকে যেহেতু ডিসটেন্স কম, মানে লেফটে যেহেতু আমার ডিসটেন্স বেশি, সো রাইটে ডেফিনেটলি আমার ফোর্স বেশি হতে হবে, আদারওয়াইজ তো দুইটা ইকুয়াল হওয়া পসিবল না। ঠিক আছে, যদি আমার ডিসটেন্স কমে যায় তাহলে ফোর্স বেড়ে যেতে হবে, যদি ডিসটেন্স বেড়ে যায় তাহলে ফোর্স কমে যেতে হবে। ঠিক আছে, তো আমার দুইটা যদি ইকুয়াল করতে চাই আমার একটা কমলে আরেকটা বাড়তে হবে। তো আমার এইখানে যেহেতু 60 সেন্টিমিটার ডিসটেন্স, তো এখানে ডেফিনেটলি আমার ডাবল অ্যামাউন্ট অফ ফোর্স লাগবে। কার ডাবল? এইটার ডাবল। এটা হচ্ছে জাস্ট আমি মুখে মুখে করার জন্য বললাম, বাট তুমি তো এখান থেকে ক্যালকুলেট করেই বলতে পারছো। সো W is equal to 15 into 60 divided by 30, সো এটাকে মাল্টিপ্লাই করে দাও, এখানে হচ্ছে 2, সো আলটিমেটলি কত আসছে? 30 নিউটন আসছে। তাহলে আমাকে বের করতে হবে কি? ম্যাস বের করতে হবে। এটা কিন্তু যেটা পাচ্ছি সেটা হলো ওয়েট। আমার অপশনে কোশ্চেনের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাস অফ দ্য ট্র্যাপডোর। তাহলে ম্যাস বের করার জন্য আমাকে কি করতে হবে? এটাকে আবার জি দিয়ে ডিভাইড করতে হবে। জি কত সেটাও গিভেন ছিল, 10 নিউটন পার কেজি। ঠিক আছে, তো আমরা ফাইনালি কত পাচ্ছি এখান থেকে? 3 কিলোগ্রাম। বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, এবার আমরা আরেকটা কোশ্চেনে যাই। ইউনিফর্ম বিম, এটা একটু ভালো করে খেয়াল করবে, এটা একটু মানে একটু হার্ড আগেরটার থেকে। A uniform beam is balanced, ওয়ার্ড গুলো খেয়াল করো, ব্যালেন্স তার মানে এটা ইকুইলিব্রিয়ামে আছে, আমরা এখানে প্রিন্সিপাল অফ মোমেন্ট অ্যাপ্লাই করতে পারবো। A uniform beam is balanced at its midpoint and an object is placed on the beam as shown. আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অবজেক্ট এখানে প্লেস করা আছে এবং সেটা পিভট থেকে 30 সেন্টিমিটার লেফটে আছে এবং অবজেক্টের ওয়েট এখানে গিভেন হচ্ছে সেটা 60 নিউটন। Which force will rebalance the beam? দেখো ইনিশিয়ালি খেয়াল করো, ইনিশিয়ালি এটা ব্যালেন্স কন্ডিশনে ছিল, দ্যাট মিন্স তখন কোনো রকম কোনো অবজেক্ট ছিল না, জাস্ট এটা একটা ইউনিফর্ম বিম এবং এটার মিড পয়েন্টে এটাকে পিভট করা হয়েছে। সো যেহেতু মিড পয়েন্ট, দ্যাট মিন্স এই পয়েন্টটাই হচ্ছে তার সেন্টার অফ মাস। ঠিক আছে, এই যে এই পয়েন্টটা এটাই হচ্ছে তার সেন্টার অফ মাস। সো সেন্টার অফ মাসে যখন একটা পিভট দিয়ে সাপোর্ট দেওয়া হয় তখন অবজেক্টটা এমনিতেই ব্যালেন্সড অবস্থায় থাকে। এবার কি করা হলো, পিভট থেকে 30 সেন্টিমিটার লেফটে 60 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তো যখন আবার এখানে 60 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে তখন কি হবে? ডেফিনেটলি একটা ইমব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমার এখানে তখন কি হবে? একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই হবে। তো এখন আমি যদি এটাকে আবার রিব্যালেন্স করতে চাই তখন কি করতে হবে? আমাকে ডেফিনেটলি একটা ক্লকওয়াইজ মোমেন্ট প্রোভাইড করতে হবে। এখন এই ক্লকওয়াইজ মোমেন্ট এটা আমরা রাইট সাইডে ফোর্স অ্যাপ্লাই করেও করতে পারি, লেফট সাইডে ফোর্স অ্যাপ্লাই করেও কিন্তু আমরা ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করতে পারি। এখন ধরো আমি যদি এখানে রাইট সাইডে, ধরো আমি যদি এই পজিশনে এখানে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ক্লকওয়াইজ মোমেন্টের জন্য আমাকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আর আমি যদি লেফট সাইডে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ক্লকওয়াইজ মোমেন্টের জন্য আমাকে আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এটা কি বুঝছো? Ji, sir.
আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এবার অপশন গুলো দেখি। বলেছে হুইচ ফোর্স উইল রিব্যালেন্স দ্য বিম। ফার্স্ট অপশন 30 নিউটন অ্যাক্টিং আপওয়ার্ডস 60 সেন্টিমিটার টু দ্য লেফট অফ দ্য মিড পয়েন্ট। তাহলে দেখো আমরা এখান থেকে প্রথমে ক্যালকুলেট করি যে আমার ক্লকওয়াইজ মোমেন্ট এখানে যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে সেই ভ্যালুটা কত। তো আমার এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে হলো 60 ইন্টু 30। তো এতটুকু হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে। তো আমাকে এই 1800 নিউটন সেন্টিমিটার এতটুকু পরিমাণ যদি আমরা ক্লকওয়াইজ মোমেন্ট প্রোভাইড করি তাহলেই আমার অবজেক্টটা রিব্যালেন্স হবে। তো আমি এবার অপশনের মধ্যে দেখি, আমার অপশন এ তে আছে 30 নিউটন ফোর্স আপওয়ার্ড 60 সেন্টিমিটার টু দ্য লেফট অফ দ্য মিড পয়েন্ট। তাহলে 60 সেন্টিমিটার টু দ্য লেফট, দ্যাট মিনস 30 ইন্টু 60, সো 1800 ভ্যালু মিলে যাচ্ছে। সো প্রথমত আমরা ভ্যালু চেক করে দেখলাম যে আমার অপশন এ এর জন্য ভ্যালু যা আছে ঠিক আছে। এবার আমরা ডিরেকশন দেখবো যে আমি এটা কোন পজিশনে ফোর্সটা অ্যাপ্লাই করতে পারবো। তো তারা এখানে বলেছে 60 সেন্টিমিটার টু দ্য লেফট অন দ্য মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্ট থেকে 60 সেন্টিমিটার লেফট, দ্যাট মিনস আমার এই পজিশনটাতে। তো এই পজিশনে যদি আমি আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ডেফিনেটলি সেটা কি করবে, আমাকে ক্লকওয়াইজ মোমেন্টই প্রোভাইড করবে। সো আমি বলতে পারি আমাদের আনসার হচ্ছে এখান থেকে এ। বুঝা গেছে? সো বাকিগুলো আর ক্যালকুলেট করার দরকার নেই, প্রথমেই আমরা আনসার পেয়ে গেছি। ক্লিয়ার সবার কাছে? নুসাইবা, বি কেন হবে না? ডি ডি কেন হবে না? বি বি বল, বি, বি ফর আচ্ছা বল। আচ্ছা, তাহলে এখানে বি তে বলেছে 30 নিউটন অ্যাক্টিং আপওয়ার্ডস 60 সেন্টিমিটার টু দ্য রাইট অফ দ্য মিড পয়েন্ট। দেখো আমার এখানে যদি তুমি এইখানে আপওয়ার্ড ডিরেকশনে, এখানে খেয়াল করো যে আপওয়ার্ড বলেছে, তাহলে এখান থেকে যদি তুমি আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করো সেটা কি তোমাকে ক্লকওয়াইজ মোমেন্ট দিবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে? অ্যান্টি ক্লকওয়াইজ। বাট আমার কি লাগবে, আমার কি ক্লকওয়াইজ লাগবে না অ্যান্টি ক্লকওয়াইজ লাগবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। বুঝতে পারছো বি কেন হবে না? জি। তাহলে স্যার আচ্ছা ডি কেন হবে না? ডি এরও তো ভ্যালুজ মিলে। আচ্ছা, এখন দেখো ডি এরও ভ্যালুজ মিলে। ডি তে বলেছে 90 নিউটন অ্যাক্টিং ডাউনওয়ার্ডস 20 সেন্টিমিটার টু দ্য লেফট। আচ্ছা 90 নিউটন অ্যাক্টিং ডাউনওয়ার্ড, দেখো ওই সেম কন্ডিশন, যদি তুমি পিভটের লেফটে ডাউনওয়ার্ডে ফোর্স অ্যাপ্লাই করো তাহলে সেটা তোমাকে কি নিউটন মানে কি মোমেন্ট দিবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। বাট আমার তো লাগবে ক্লকওয়াইজ। নুসাইবা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা কোশ্চেনে যাই। এখানে 7 নাম্বার দেখো। A beam pivoted at one end has force 5 Newton acting vertically upward on it as shown. The beam is in equilibrium. যখনই ইকুইলিব্রিয়াম বলে দিবে তখনই আমরা সেখানে প্রিন্সিপাল অফ মোমেন্ট অ্যাপ্লাই করতে পারবো। তাহলে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য বিম? আচ্ছা তাহলে এটা তোমরা ক্যালকুলেট করো তো, সিমিলার টাইপ প্রবলেম আমরা প্রথমেই করে আসছি, তাহলে এটা তোমরা সলভ করো। আদাইতা হাসনাত, শুনতে পাচ্ছ? হ্যাঁ পারছি। আচ্ছা তুমি করতে পারবে এটা? হ্যাঁ করছি, দাঁড়ান। Okay.
উম, নাজিফা জি স্যার। পড়তেছো? হ্যাঁ স্যার করছি। আচ্ছা, স্যার বি হবে। বি হবে, দ্যাট হ্যাঁ। মিন্স 3 নিউটন। হ্যাঁ। আচ্ছা, আর কেউ? আর কেউ করেছো? ফাইয়াজ? আমার আর 1 Sir, মিনিট how will we get the force acting in the whole, like in this whole distance? How will we get the force this side? একটু জোরে বলো, আমি ভালো শুনতে পাচ্ছি না। Sir, how will we get the force acting toward in the whole distance? Like it's the 5 Newton is only for 2 centimeter, but how will হুম। we get for this whole 5 centimeter? আচ্ছা দেখো, এখানে আমার ওখানে হোল ফোর্স বলতে অ্যাকচুয়ালি আমার ফোর্স আছেই দুইটা। একটা হচ্ছে ওয়েট অফ বিম, আরেকটা হলো 5 নিউটন ফোর্স। এবং আমরা জানি যে এই দুইটা ফোর্সই কি করবে, পিভটের রেসপেক্টে অবজেক্টকে রোটেট করানোর ট্রাই করবে। তাহলে 5 নিউটন ফোর্স এ কোন দিকে এটাকে রোটেট করাবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? Clockwise? না, তুমি এখানে পিভটের রেসপেক্টে দেখো, এই যে এখানে আমার পিভট আছে এই পজিশনে, এই পজিশনে এই ফোর্সটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, আর এই ওয়েটটা কোন দিকে ঘোরাবে, ক্লকওয়াইজ ঘোরাবে, Yes, sir. তাই না? Yes, sir. তাহলে আমার এখানে ফোর্স তো এই দুইটাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কত আছে, 2 × 5, দ্যাট মিন্স 10 নিউটন সেন্টিমিটার। তাহলে এটা যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে, তো ইকুইলিব্রিয়ামে থাকার জন্য আমাকে ডেফিনেটলি ক্লকওয়াইজ মুভমেন্টটা কি ওই 10 নিউটন সেন্টিমিটারই হতে হবে। তো আমরা এখান থেকে বলতে পারি যে আমার 2 × 5 দ্যাট ইকুয়াল টু হবে আমার 5 × W। নোসাইবা বুঝতে পারছো? Yes, sir. তাহলে আমরা এখান থেকে W ইকুয়াল টু কত পাচ্ছি, 2 পাচ্ছি, 2 নিউটন। বাট স্যার এটা 3 × 5 কেন হবে না? কারণ সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ফোর্সের ডিসটেন্সটা 3। আচ্ছা দেখো, আমরা ডিসটেন্স সব সময় পিভট থেকে কনসিডার করব, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে না, ও ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। সো পিভট থেকে আমরা 5 নিউটন ফোর্সের জন্য পাচ্ছি 2 সেন্টিমিটার, ওয়েটের জন্য পাচ্ছি 5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে মোটামুটি তোমরা টার্নিং ইফেক্ট নিয়ে আমার মনে হয় তোমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার, তাই না? হ্যাঁ এখন তোমরা Yes, পাস sir. পেপার থেকে, হ্যাঁ, এবার পাস পেপার থেকে কিছু প্রবলেম সলভ করলে তোমাদের আর কোনো আশা করছি সমস্যা হবে না। এবার আর ছোট্ট একটা টপিক আছে এই চ্যাপ্টারে, সেটা হলো স্ট্যাবিলিটি। দেখো এই যে এখানে কয়েকটা কোশ্চেন আছে, এই যে এই একটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, তারপরে আছে এই একটা কোশ্চেন আছে, তারপরে এই একটা কোশ্চেন আছে। তো এগুলো হচ্ছে স্ট্যাবিলিটি নিয়ে। তো স্ট্যাবিলিটি বলতে আমরা কি বুঝি, মনে করো আমার গেল এই যে এই কোশ্চেনটা দেখো, এটা দেখলে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা র্যাম্পের উপরে একটা বাস আছে, ঠিক আছে? তো এখন র্যাম্পের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ধরো ইনিশিয়ালি র্যাম্পটা গ্রাউন্ডের সাথেই আছে, তখন বাসটা স্টেবল আছে। এবার এই র্যাম্পটাকে আমরা আস্তে আস্তে এভাবে করে টিল করতে থাকলাম, টিল করতে করতে একটা পর্যায়ে কি হবে, বাসটা আর এই র্যাম্পের উপরে থাকতে পারবে না, বাসটা পড়ে যাবে, ঠিক আছে? এখন কখন বাসটা পড়ে যাবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে মূলত স্ট্যাবিলিটির উপরে। তো অ্যাকচুয়ালি স্ট্যাবিলিটি ডিপেন্ড করে দুইটা ফ্যাক্টরের উপরে, ঠিক আছে? স্ট্যাবিলিটি ডিপেন্ডস অন 2 ফ্যাক্টরস। নাম্বার 1, এটা হচ্ছে বেজ এরিয়া অফ দ্য অবজেক্ট। একটা অবজেক্টের বেজ এরিয়া যত বড় হবে তত বেশি স্টেবল হবে। তো ধরো
এখানে একটা অবজেক্ট আছে, গ্রাউন্ডের উপরে এটা রাখা আছে। এখন এই অবজেক্টের উপরে আমি কি করলাম, এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্টটা ফোর্স অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু সেটা পড়ে যাবে না, ঠিক আছে? মনে করো এটা ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হলো, অবজেক্টটা এরকম করে টিল্ট হয়ে গেল। এবার তুমি কি করলা, ফোর্সটা আবার উইথড্র করে নিলা, তখন কি হবে, অবজেক্টটা আবার আগের পজিশনে চলে আসবে। তার মানে তুমি এটাকে ছেড়ে দিলা, মানে ফোর্স অ্যাপ্লাই করলা, ওটা এরকম টিল্ট হয়ে গেল। এবার ফোর্স উইথড্র করলা, অবজেক্ট আবার আগের পজিশনে চলে আসলো। তার মানে যে এই যে অবজেক্টটা পড়বে নাকি পড়বে না, মানে তুমি ফোর্স উইথড্র করার পরেও, এটা একটু বড় হয়ে গেছে, এখান থেকে একটু মাথা কেটে দিই। আচ্ছা, তো ধরো ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্ট টিল্ট হয়ে গেল, ফোর্স উইথড্র করার পরে অবজেক্ট আবার আগের পজিশনে চলে আসলো, তার মানে অবজেক্টটা পড়ে যাচ্ছে না। বাট এবার চিন্তা করো যে আমি এখান থেকে অবজেক্টটা এতটা মোটা না নিয়ে আমি চিকন একটা অবজেক্ট নিলাম। এবার এই অবজেক্টের উপরে আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করছি। ফোর্স অ্যাপ্লাই করার ফলে যেটা হচ্ছে, অবজেক্ট এরকম করে টিল্ট হয়ে গেল, সেম অ্যামাউন্ট ধর টিল্ট হয়ে গেল। এবার যদি আমি ফোর্সটাকে উইথড্র করি, তখন কি হবে, পড়ে যাবে। পড়ে যাবে, এখানে থাকবে না। পড়ে যাবে। অ্যাকচুয়ালি ফোর্স উইথড্র করার দরকার নাই, এই পজিশনে আসলে এমনিতেই এই অবজেক্টটা ফল ডাউন করবে। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পেরে সেটা হলো, যে অবজেক্টটা একটু চওড়া, দ্যাট মিন্স যেটার বেজ এরিয়া বেশি, ওইটা সহজে পড়তেছে না, বাট যার বেজ এরিয়া কম সেটাই সহজে পড়ে যাচ্ছে। তার মানে বেজ এরিয়া যার যত বেশি, তার স্ট্যাবিলিটিও তত বেশি। তো এই কারণে দেখবা যে যত স্পোর্টস কার আছে, তোমরা টিভিতে তো স্পোর্টস দেখো, কার রেসিং দেখো, তো দেখবা যে স্পোর্টস কার যেগুলো আছে এগুলো মানে যদি তার হাইটের সাথে ওয়াইড কে কম্পেয়ার করা হয়, তাহলে দেখবা যে হাইট থেকে তার ওয়াইড অনেক বেশি, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে একটা ফ্যাক্টর, যে একটা অবজেক্টের বেজ এরিয়া যত বেশি তার স্ট্যাবিলিটি তত বেশি। আরেকটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটাকে সেটা হচ্ছে সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি। তো সেন্টার অফ গ্র্যাভিটি নর্মালি কোথায় থাকে, একটা ইউনিফর্ম অবজেক্টের মিড পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, ঠিক আছে? তাহলে একটা অবজেক্ট, খেয়াল করো, একটা অবজেক্টের টোটাল ওয়েটটাই কাজ করতেছে কোন পয়েন্ট দিয়ে, তার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে। এখন দেখো যে এই সেন্টার অফ গ্র্যাভিটি, এই সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে কিন্তু এখানে একটা টার্নিং ইফেক্ট ক্রিয়েট হয় যখন তুমি এই ফোর্সটা অ্যাপ্লাই করছো। খেয়াল করো যে যখন অবজেক্টটা এই পজিশনে চলে আসলো, এই যে এই পজিশনে টিল্ড হয়ে, তখন এইটা হচ্ছে তোমার একটা পিভট হিসেবে কাজ করছে, দিস ইজ পিভট। এই পিভটের রেসপেক্টে এই এফ ফোর্সের জন্য একটা ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, আর এখানে এই যে ওয়েট আছে অবজেক্টের, এই ওয়েটের জন্য একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কাজ করতেছে, ঠিক আছে? সো যতক্ষণ পর্যন্ত না এই দুইটা মোমেন্টই প্রেজেন্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা এখান থেকে পড়বে না, মানে স্টেবল থাকবে। যখনই দেখো এই যে সেন্টার অফ মাস এর পজিশনটা খেয়াল করো, সেন্টার অফ মাস কিন্তু এখনো পিভটের লেফটে আছে। এবার মনে করো তুমি এটাকে আরো একটু টিল্ট করলা, আরো একটু টিল্ট করে ধরো এরকম একটা পজিশনে নিয়ে আসলা, তখন সেন্টার অফ মাস কিন্তু এইখানে চলে আসছে, পিভটের রাইটে চলে আসছে। এবার পিভটের রাইটে যেহেতু চলে আসছে, তাহলে এটার জন্য হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট,
স্যার স্যার আছেন? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার জি স্যার। আচ্ছা, মাঝখানে মেবি আমার কোনো একটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। যাই হোক, আচ্ছা যেটা বলতেছিলাম যে দেখো নর্মালি আমি যখন এটাকে ফার্দার আরো টিল্ট করে এই পজিশনে নিয়ে আসলাম, তখন দেখো সেন্টার অফ ম্যাস কিন্তু আমার এই যে পিভটের রাইটে চলে আসছে। ঠিক আছে, দিস ইজ সেন্টার অফ ম্যাস। সো যখন সেন্টার অফ ম্যাস পিভটের রাইটে চলে আসছে, তখন অবজেক্টের ওয়েটের জন্য ক্লকওয়াইজ মুভমেন্ট, ফোর্সের জন্য ক্লকওয়াইজ মুভমেন্ট। তার মানে অবজেক্টটা কিন্তু এবার স্টেবল থাকবে না, এবার এটা পড়ে যাবে। তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে অবজেক্টের সেন্টার অফ ম্যাস যতক্ষণ পর্যন্ত মানে তার বেজের উপরে থাকবে, দেখো এটা হলো তার বেজ। আমি যদি সেকেন্ড অবজেক্টের কথা চিন্তা করি, এটা হলো তার বেজ। যতক্ষণ পর্যন্ত সেন্টার অফ বেজের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত অবজেক্টটা পড়ে যাবে না। যখনই সেন্টার অফ ম্যাস বেজকে ক্রস করে চলে আসে, দেখো এই পজিশনে চলে আসছে, তাহলে তখনই কি করবে, অবজেক্টটা পড়ে যাবে। তো এখন দেখো একটা অবজেক্ট তার সেন্টার অফ ম্যাস যদি উপরের দিকে থাকে, মনে করো অবজেক্টটা ইউনিফর্ম না, তার সেন্টার অফ ম্যাস আছে ধরো এই পজিশনে, তাহলে আমরা তাকে অল্প একটু টিল্ট করলেই কিন্তু তার সেন্টার অফ ম্যাস বেজের বাইরে চলে আসবে। ফাইয়াজ শুনতে পাচ্ছ? জি। তাহলে ধরো যদি সেন্টার অফ ম্যাস এই পজিশনে থাকে, তখন এই সেন্টার অফ ম্যাস বেজের বাইরে নিয়ে আসার জন্য তাকে অল্প একটু টিল্ট করলেই হবে। তো তখন কি হবে, অবজেক্টটা পড়ে যাবে। বাট যদি এরকম হয় যে অবজেক্ট অনেক বড় অনেক লম্বা, তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু তার সেন্টার অফ ম্যাস হচ্ছে নিচে। সো সেন্টার অফ ম্যাস যদি এই পজিশনে থাকে, তখন তাকে টিল্ট করে ফেলার জন্য কিন্তু অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে এবং অনেক বেশি টিল্ট করে ফেলতে হবে। আদারওয়াইজ বেস এরিয়ার বাইরে কিন্তু সেন্টার অফ ম্যাসকে নেওয়া যাবে না। সো আমরা এখান থেকে যেটা বুঝতে পারি সেটা হলো সেন্টার অফ ম্যাস বা সেন্টার অফ গ্র্যাভিটি, এটা যার যত নিচে থাকবে তার স্টেবিলিটি তত বেশি থাকবে। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুইটা ফ্যাক্টর পাইলাম, একটা হচ্ছে ওয়াইড বেস এরিয়া আর একটা হচ্ছে লোয়ারিং দা সেন্টার অফ গ্র্যাভিটি। তো যে কোনো অবজেক্টের স্টেবিলিটি বাড়ানোর জন্য তাহলে এই দুইটা কন্ডিশন ফলো করতে হবে। ঠিক আছে, একটা হলো বেস এরিয়া ইনক্রিজ করতে হবে, আর একটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটিকে লোয়ার করতে হবে। এখন দেখো এবার আমি যেটা বলছিলাম
যে একটা অবজেক্টের ম্যাসের উপর ডিপেন্ড করে তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে। তো মনে করো যে একটা গ্লাস, তোমরা সবার বাসায় মোটামুটি ওয়াইন গ্লাস আছে। অ্যাকচুয়ালি ওয়াইন খাওয়ার জন্য ইউজ করি না আমরা, সেগুলো শরবত সার্ভ করার জন্য ইউজ করি। ঠিক আছে, তো ওয়াইন গ্লাসের ক্ষেত্রে আমরা যেটা দেখি নর্মালি যে গ্লাসের ম্যাক্সিমাম ম্যাস সেটা নিচে থাকে। মানে গ্লাসের শেপটা যদি আমরা একটু, আমি ড্রয়িং পারি না, তারপরে বলি যে ধরো এটা ধরো হচ্ছে গ্লাসের শেপ, এবং গ্লাসের ম্যাক্সিমাম ম্যাস এই জায়গাটাতে থাকে। এটা পুরোপুরি সলিড, তার মানে এটা অনেক হেভি। ঠিক আছে, আর এইখানে হচ্ছে আমার খুবই পাতলা থিক একটা মানে কি বলবো থিন একটা ওয়াল থাকে। সো যেহেতু থিন ওয়াল, সো তার ম্যাস খুব একটা বেশি না। আর এই যে নিচের এই যে বটম যে জায়গাটা আছে বেসটা, এইখানে এবং এই পোর্শনটা পুরোটাই হচ্ছে সলিড, তার মানে এইখানেই হচ্ছে তার ম্যাক্সিমাম ম্যাসটা থাকে। আবার এদিকে দেখো এখানে বেসটাও কিন্তু যথেষ্ট ওয়াইড। সো এভাবে করে কি করা হয়, এই গ্লাসের স্টেবিলিটি ইনক্রিজ করা হয়। যখন তুমি নিচে বেশি ম্যাস দিয়ে দিলা তখন কি হলো, তার সেন্টার অফ ম্যাসটা নিচে চলে আসলো। যখন তুমি এখানে ওয়াইড বেস দিয়ে দিলা তখন কি হলো, তার স্টেবিলিটি আরো বেড়ে গেল, কারণ এবার তুমি কোনোভাবেই এটার এই সেন্টার অফ ম্যাসটাকে বেজের বাইরে নিতে পারবে না। ঠিক আছে, সো এভাবে করে আমরা স্টেবিলিটি ইনক্রিজ করতে পারি। ওই যে স্পোর্টস কার্স এর কথা বললাম, স্পোর্টস কার তার বেজ এরিয়া অনেক বেশি এবং তার সেন্টার অফ ম্যাস, যেহেতু তার হাইট খুবই ছোট, তো সেন্টার অফ ম্যাসও খুবই ছোট। তো আমরা চাইলেই কোনোভাবে তার বেজ এরিয়ার বাইরে সেন্টার অফ ম্যাসকে নিতে পারবো না খুব সহজে। দ্যাটস ওয়াই স্পোর্টস কারের স্টেবিলিটি অনেক বেশি। এবার চিন্তা করো একটা ডাবল ডেকার বাস। ডাবল ডেকার বাস, এটার হাইট অনেক বেশি, এখানে চাকা আছে ধরো। এখন এখানেও ধরো ঢাকা শহর তো, মানুষ অফিস ছুটি টাইমে যাচ্ছে, একেবারে ফুল ভরা, এখানেও ফুল ভরা। তো এই টাইপের বাসগুলো বেশি রিস্কি। ঠিক আছে, কারণ কি, কারণ তাদের বেজ এরিয়া বাস সবগুলোর ক্ষেত্রেই তো সেম, কারণ রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করে বাস তৈরি করা হয়। ঢাকা সিটি বলো বা যে কোনো সিটি বলো, সব জায়গায় গিয়ে দেখা যাবে যে সিঙ্গেল বাস আর ডাবল বাস দুইটারই কিন্তু বেজ এরিয়া সেম, কিন্তু ডাবল ডেকারের হাইট অনেক বেশি। যেহেতু ডাবল ডেকারের হাইট বেশি, তার মানে কি, তার সেন্টার অফ ম্যাস অনেক উঁচুতে, তার মানে হচ্ছে নর্মাল বাস থেকে ডাবল ডেকার বাসের স্টেবিলিটি অনেক কম। সো যদি ডাবল ডেকার বাস কোনো এক জায়গায় কর্নারিং করে খুব ফাস্টার, তখন সে ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট করবে। ঠিক আছে, তো যাই হোক, এগুলো হচ্ছে মোটামুটি স্টেবিলিটি নিয়ে কিছু শর্ট ডিসকাশন। এবার আমরা যদি একটু আমাদের কোশ্চেনটাতে যাই, তাহলে আমরা আমাদের কনসেপ্টটা পাবো। তো দেখো এখানে বলেছে the stability of a bus is tested by tilting it on a ramp. The diagram shows a bus that is just about to topple over. Just about to topple over মানে হচ্ছে যে এটা এখন যে কন্ডিশনে আছে ও এখনো পড়ে নাই, কিন্তু আরেকটু টিল্ট করলেই ও পড়ে যাবে। বলছে what is the center of mass of the bus. তাহলে দেখো আমরা বলেছি কি বেজ এরিয়ার বাইরে যদি সেন্টার অফ ম্যাস চলে যায় তাহলে কি হবে, সেটা পড়ে যাবে। তো আমার এখানে বেজ এরিয়া বলতে, কারের বেজ এরিয়া বলতে আমরা অলওয়েজ এই যে টায়ারের এক এন্ড থেকে আদার এন্ড পর্যন্ত এই ডিসটেন্সটা কনসিডার করব। ঠিক আছে, এই যে এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এইটুকু হচ্ছে আমার কারের বেজ এরিয়া। তাহলে দেখো আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে দেখছি যে সেন্টার অফ ম্যাস তাহলে আমার এখানে কোথায় হতে পারে। দেখো আমি যদি বি কে, দেখো এ এটা অনেক উপরে, যেহেতু এটা এখনো পড়ে নাই তাহলে সেন্টার অফ ম্যাস বেজ এরিয়ার বাইরে যেতে পারবে না। ঠিক আছে, তার মানে এ বি দুইটাই হচ্ছে না। ঠিক আছে, নাজিফা, নাজিফা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি বলেছিলাম যে যদি অবজেক্টটা পড়তে হয় তাহলে সেন্টার অফ ম্যাস কে বেজ এরিয়ার বাইরে যেতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তারা বলেই দিছে যে এটা জাস্ট টু টপল ওভার, তার মানে এখনো পড়ে নাই। তো যেহেতু পড়ে নাই তার মানে সেন্টার অফ কি হতে পারবে না, বেজ এরিয়ার বাইরে যেতে পারবে না। তার মানে এ বি এই দুইটাই যেহেতু আমরা দেখতে পাচ্ছি বেজ এরিয়ার বাইরে,
সো এই দুইটা হচ্ছে না। এবার আমরা যদি সি দেখি, সি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সি এর পজিশনটা এরকম যে জাস্ট একেবারে সেন্টার অফ কি বলে বেস এরিয়ার বাউন্ডারিতে। ঠিক আছে, তো তারা যেহেতু বলছে জাস্ট টু টপল ওভার, তার মানে একেবারে লিমিটিং কন্ডিশনে আছে, আরেকটু উঁচু করলেই উপরে যাবে, তার মানে আরেকটু উঁচু করলেই সেন্টার অফ মাস বেস এরিয়ার বাইরে চলে যাবে। সো আমরা এখান থেকে বলতে পারি যেহেতু সি একেবারে বাউন্ডারিতে আছে, সো সি ইজ দ্য সেন্টার অফ মাস অফ দ্য বাস। তোমরা কি ক্লিয়ার হচ্ছো? জি স্যার। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেনে আসো। এই যে এটা 8 নাম্বার, 4 অবজেক্ট অফ ইকুয়াল মাস রেস্ট অন আ টেবিল, তার মানে প্রত্যেকটারই ওয়েট ইকুয়াল। The center of mass of each object is labeled G. Which object is the least stable? তাহলে আমরা জানি which object is the least stable, তাহলে কোনটা বলো তো? B. বি Yes, B. কারণ কি? তার বেস এরিয়া এমনিতেই দেখতে পাচ্ছি কম, তার উপরে আবার সেন্টার অফ গ্র্যাভিটি সেটাও হচ্ছে কি অনেক উঁচুতে, দ্যাটস ওয়াই বি ইজ দ্য লিস্ট স্টেবল। আচ্ছা, এবার 9 নাম্বার দেখো, হুইচ চেয়ার ইজ দ্য লিস্ট স্টেবল অফ দ্য চাইল্ড মুভস, তাহলে এখানে কোনটা হবে? এ। এ। এ সো দিস ইজ দ্য স্টেবিলিটি। সো আমার মনে হয় তোমাদের এই চ্যাপ্টারের ফুল কনসেপ্ট ক্লিয়ার আছে এখন। সো আমার মনে হয় যে আজকে এতটুকুই রাখি। কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা পাস্ট পেপার সলভ করো, যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকে ফাইন্ড আউট করে গ্রুপে পোস্ট করে দাও, তোমরা নিজেরাই সলভ করতে পারবে, আর না পারলে তো আমি আছি। ঠিক আছে, তো এবার আমাকে ফিডব্যাক দাও, আজকে এতক্ষণ যা বক বক করলাম তোমরা কি বুঝতে পেরেছো নাকি আমি শুধুই চিল্লাইছি? স্যার আমি বুঝতে বোঝা পেরেছি। গেছে। আচ্ছা, ঠিক আছে, যদি বোঝা যায় তো